নমস্কার, আমি অমিত। মানুষের সঙ্গে ঘটে যাওয়া অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা নিয়ে আবারও হাজির অলৌকিক। বন্ধুরা, এই মাস তিনেক আগের কথা বলি। আমাদের অফিসে আমাদের সঙ্গে একজন কাজ করতেন, গৌরাঙ্গ নাম। ওনার একটি ছেলে ছিল, গত বছর মাধ্যমিক দিয়েছিল। ছেলেটার জন্ডিস হয়েছিল, হয়তো ওনারা আগেভাগে সেটা বুঝতে পারেননি। পরে ট্রিটমেন্ট শুরু করেন, কিন্তু কোনো লাভ হয়নি, ছেলেটা মারা যায়। স্বাভাবিকভাবেই উনি তো খুব ভেঙে পড়েন। একমাত্র সন্তানের এইটুকু বয়সে চলে যাওয়া উনি মেনে নিতে পারছিলেন না। তারপরেও উনি একদিন এসেছিলেন অফিসে, কিছু দরকারি কাজ ছিল। তো যেদিন ছেলে শ্রাদ্ধ শান্তির কাজ হচ্ছিল, উনি তখন কাজে বসেছেন। তখন ওখানেই উনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেই রাতেই উনি মারা যান। হতে পারে যে বাবাই সন্তান শোক সামলাতে পারেননি, কিন্তু অনেকে এটাও বলাবলি করছিল যে ছেলেই হয়তো বাবাকে নিয়ে গেল, যে বাবা, আমার এখানে একা একা ভালো লাগছে না, তুমিও চলে এসো। হয় কিন্তু এরকম ঘটনা। আজ তোমাদের যে ঘটনাগুলো শোনাবো তার মধ্যে একটা ঘটনা এই রকম, বরং বলতে পারো এর চেয়েও অস্বাভাবিক। তবে তার আগে শোনাবো অমিতের পাঠানো একটি ঘটনা, শ্রীরামপুর থেকে পাঠিয়েছে। এর জন্য অমিত তোমায় অনেক অনেক ধন্যবাদ জানাই। আর বন্ধুরা, এছাড়াও তোমাদেরকে বলছি, তোমরা যারা এই ধরনের ঘটনা শুনতে বা জানতে ভালোবাসো, তারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার মানুষের জীবনের এসব সত্যি ঘটনা এখানে কিন্তু আসতেই থাকে। তো এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে দাদা, আমি অমিত, হুগলি শ্রীরামপুরে থাকি। অনেকদিন হলো তোমার ঘটনা শুনি, খুব ভালো লাগে। বর্তমানে আমি কোন্নগরের একটা কোম্পানিতে জব করি। কাজ করতে করতে এই ঘটনাগুলি শুনি। তো আজ আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তোমায় এখন বলবো। তখন আমার বয়স ওই 8 বছর মতো, 2005 কি 6 সাল। তখন এসব মোবাইল, ইন্টারনেট কিছুই ছিল না। টিভিতে সিনেমা সিরিয়াল হতো, আর সিডি, ডিভিডি, ক্যাসেট এসব ছিল। তো তখন একবার আমি মামা বাড়ি গিয়েছিলাম। গ্রামের অনেকেই তখন আমার মামা বাড়িতে সিনেমা দেখতে আসতো, কারণ সবার বাড়িতে তখন টিভি ছিল না। তো সবাই মিলে তারা সিনেমা দেখছে, তাদের মধ্যে আমার বাবাও আছে। এমন সময় আমার খুব পেটে ব্যথা করতে লাগে। আমি তখন বাবাকে বললাম যে, বাবা, আমার খুব পেটে ব্যথা করছে, আমায় একটু টয়লেটে নিয়ে চলো না। কারণ গ্রামের দিকে বাথরুম, টয়লেট একটু দূরে দূরে হয়, তা তো জানোই। তারপর রাতের বেলা পুরো অন্ধকার। কিন্তু বাবা সিনেমা দেখতে এতটাই ব্যস্ত, উনি গেল না। আমাকে বলল, আমি তো এখানেই আছি, তুই যা, কিচ্ছু হবে না। তো অগত্যা আমি একটা হ্যারিকেন নিয়ে নিজেই গেলাম। তারপরই আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটলো, আমার সারাটা জীবন মনে থাকবে। আমার মামাবাড়ির পেছনে একটা তাল গাছ আছে। অনেকেই বিশ্বাস করত যে ওখানে কিছু একটা জিনিস আছে। তো আমি যখন টয়লেটে ঢুকছি, দেখি ওই তাল গাছের পাতাগুলো খুব নড়ছে। আশেপাশে আরো যেসব গাছপালা আছে, কোনোটাই কিন্তু তখন নড়ছে না, মানে হাওয়া বাতাসের কোনো ব্যাপার নয়। আমার তখন বাচ্চা মন, ভয় ভয়ও লাগছে। যতবারই ভাবছি যে ওদিকে তাকাবো না, ততবারই কৌতূহলবশত চোখটা ওদিকেই যাচ্ছে।
তারপর দেখি ওই গাছের ওপরে লাইটের মতো দুটো বড় বড় লাল লাল চোখ। আমি তো বেশ ভয় পেয়ে গেলাম ওই দেখে। তারপর ভালো করে তাকাতেই দেখলাম বেশ দীর্ঘকায় একটা মানুষের আকৃতি গাছের ডালে বসে পা দোলাচ্ছে। আমার তো তখন খুব ভয় লেগে যায়, কাটা কাটা দিয়ে ওঠে। আর আমি এটা বুঝতে পারছিলাম যে জিনিসটা আমায় দেখেছে। তারপরই একটা ভয়ঙ্কর গলায় আওয়াজ দিল জিনিসটা। কি বলবো দাদা, শব্দটা যেন এখনো আমার কানে বাজে। তারপরই আমি ভয়ে ওখান থেকে দিলাম ছুট, কিন্তু সেই জিনিসটা এমন ভাবে আমার পেছনে লেগেছিল, সেও একটা লাফ দিয়ে তখন নিচে পড়ল। আমি বুঝতে পারলাম ওই দেখতে গিয়েই আমি তখন মুখ থুবড়ে পড়ি, আর ওখানেই তখন অজ্ঞান হয়ে যাই। তারপর যখন আমার জ্ঞান ফেরে, আমি তখন ঘরে বিছানায় শোয়া। পুরো বাড়ির লোক তখন ওই ঘরেই। আমাকে ওরা জিজ্ঞেস করলো যে কি হয়েছিল আমার, কি করে আমি জ্ঞান হারালাম। আমি তখন পুরো ঘটনাটা সবাইকে বললাম। কেউ কেউ তো তখন বাবাকেই বকাবকি করছিল যে কেন বাবা গেল না আমার সঙ্গে। কেউ কেউ আমার গায়ে হাত দিয়ে তখন দেখলো। আমার গায়ে তখন ধুম জ্বর। সঙ্গে সঙ্গে আমাকে জ্বরের ওষুধ দিল। আর মামা বাড়ির কাছেই একজন থাকতেন যিনি টুকটাক ঝাড়ফুঁক করতেন। সেই রাতেই তাকে ডেকে আনা হলো। তিনি এসে আমাকে ঝাড়িয়ে দিলেন। পরদিন থেকে অনেকটাই ভালো ছিলাম আমি, জ্বর আর আসেনি। তবে ভয়টা এই মনের মধ্যে এখনো যেন পেরেকের মতো গেঁথে আছে। দাদা, আমার মামার বাড়ি জামালপুর, বর্ধমান। ঘটনাটি হয়তো ছোট, কিন্তু ভয়টা বেশি, তাই শেয়ার করলাম। যদি তোমার ভালো লাগে শুনিও। তোমার ব্যবহার ও কণ্ঠস্বর আমার খুব ভালো লাগে। এইভাবে এগিয়ে যাও। আর অত সাজিয়ে গুছিয়ে লিখতে পারলাম না দাদা, তুমি একটু সাজিয়ে গুছিয়ে নিও। হ্যাঁ, আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি, অসুবিধে নেই। আর আমি তো বলি, সাজিয়ে গুছিয়ে যে ঘটনা পাঠাতে হবে তার কোনো মানে নেই। যে যেভাবে খুশি তোমরা সেইভাবেই ঘটনা পাঠাও। কি করে পাঠাবে? থাম্বনেলে দেখো নাম্বার দেওয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপ করে দাও। সাজিয়ে গুছিয়ে মনের মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার। তো এবারে চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। এটা শেয়ার করেছে অরিত্র, সুমিতাদির ছেলে, যার অসংখ্য ঘটনা এর আগে তোমাদের শুনিয়েছি। দিদি অনেকদিন কিন্তু ঘটনা পাঠান না, অনেক সমস্যায় আছেন। সমস্যা কাটিয়ে হয়তো আবারও তিনি ঘটনা পাঠাবেন, আশা রাখি। তো এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। হ্যালো অমিতদা, আমি অরিত্র ঘোষ, হুগলি জাঙ্গিপাড়া থেকে বলছি। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকদিন কোনো ঘটনা পাঠানো হয় না বলে। আসলে আমার যে দাদু মারা গিয়েছে সেই ঘটনা তোমায় বলেছিলাম, তুমি শুনিয়েছিলে। তারপরেই আমার ঠাকুমা এবং আমার কাকাও অস্বাভাবিকভাবে মারা যায়। সেই ঘটনা তোমায় আজ বলবো। এর পেছনে থাকা অস্বাভাবিক কারণগুলিও বলবো। বর্তমানে আমরা জাঙ্গিপাড়া থাকলেও আমার ঠাকুরদার বাড়ি আসলে কেলেপাড়া, আমাদের বাড়ি থেকে সামান্য দূরে। তোমার বাবারা মোট 3 ভাই। তাদের মধ্যে আমার ঠাকুমা ছোট ছেলেকে মানে কাকাকে বেশি ভালোবাসতেন। তাই দাদু মারা গেলে বেশিরভাগ সম্পত্তি, জমি, বাড়ি সবই কাকার ভাগেই যায়। তা নিয়ে অবশ্য আমার বাবারা কেউই কোনো আপত্তি করেননি। কিন্তু তাও কিছু ঘটনা ঘটে যা মোটেই স্বাভাবিক নয়। একদিন রাতের বেলায় ঠাকুমা টয়লেটে যেতে গিয়ে দাদুকে দেখতে পায়। স্পষ্ট দাঁড়িয়ে আছে দাদু।
ঠাকুমা তো বেশ অবাক হয়ে যায় দাদুকে দেখে, ভাবে যে ঘুম চোখে হয়তো ভুল দেখছে। তারপর দাদু ঠাকুমার সঙ্গে কথা বলে, আমি তো আমার জায়গা জমি সম্পত্তি ছেলেদের দিয়ে যেতে পারিনি, তুমি ওদের সব বুঝিয়ে দাও, তাড়াতাড়ি দাও। পরদিন ঠাকুমা এই কথা কাকাকে জানালে কাকা তো বিশ্বাসই করতে চায় না, ভাবে যে মা হয়তো স্বপ্ন দেখেছে। কিন্তু ঠিক দুদিন পরেই ঠাকুমাকে পাওয়া যায় বাড়ি থেকে খানিকটা দূরে একটা বট গাছের ডালে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায়। এই নিয়ে তো তুমুল হইচই পড়ে গেল, কেন হলো কিভাবে হলো অনেক কথা। সব থেকে বড় হলো একজন বয়স্ক মহিলা বট গাছে উঠে গলায় দড়ি দিল কিভাবে, কেউ কিছু বুঝতে পারল না। তবে এই ঘটনার 15 দিনের মাথায় আরো একটা ঘটনা ঘটল। সেদিন দুপুরে আমার কাকা গিয়েছিল পুকুরে স্নান করতে, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, অথচ কাকা আর ফেরে না। লোকজন তো এরপর সবাই খুঁজতে বেরোলো। খুঁজতে খুঁজতে অবশেষে দেখা গেল ওই পুকুরের জলে ভাসছে কাকার দেহ। তবে যে স্নান করতে গিয়েই উনি জলে ডুবে মারা গেছে সে কথা কিন্তু জোর দিয়ে বলা যায় না, কারণ কাকার শরীর তখন ক্ষত বিক্ষত, যেন হিংস্র কিছুতে খুবলে খুবলে খেয়েছে দেহটা। কি করে হয়? ভরা লোকালয়ে তো আর বাঘসিংহ থাকতে পারে না, বা পুকুরের জলে তো আর হাঙর বা কুমির থাকে না, তাহলে পুরোটাই ধোঁয়াশা। তবে কোথাও কি একটু খটকা লাগছে না? বাবা মা সন্তান মাত্র কিছুদিনের মধ্যেই পরপর কেন চলে যাবে? কেন দাদু ঠাকুমাকে দেখা দিয়ে তাড়াতাড়ি সম্পত্তি ভাগ করে দিতে বলেছিল? তবে কি তিনিই ডেকেছিলেন ঠাকুমাকে যে তোমার পাঠ এবার শেষ, এবার চলে আসো? আর কাকা সেই বা কেন অকালে চলে গেল? ঠাকুমার সবচেয়ে আদরের সন্তান ছিল বলে? তাই কি ঠাকুমা তাকে ডেকে নিল? জানি না, হয়তো আমরা শুনতে পাই না যে তারা সত্যি সত্যি ডাকে। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। খুবই ছোট্ট একটা এপিসোড দিলাম আজ, কারণ খুবই ব্যস্ততার মধ্যে আছি। সামনের দিনে আশা করি আরো বেশি বেশি ঘটনা তোমাদের শোনাতে পারবো। তা কেমন লাগলো আজকের ঘটনাগুলো? তোমাদের ঘটনা সম্বন্ধে তোমাদের মতামতই বা কি তা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। তাহলেই তো নতুন নতুন ঘটনা আমাদের হাতে আসবে, আরো বন্ধু বাড়বে। তো এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে আশিস কুমার দে লিখেছে, শুভ জন্মদিন অমিতদা, কেমন আছো? ভালো আছি। অমিতা জেঠিমা লিখেছে, ভালো থেকো, সুস্থ থেকো, না হলে আমাদের ঘটনা শোনাবে কে? সুস্মিতা পাল লিখেছে, হ্যাপি বার্থডে অলৌকিক অ্যান্ড হ্যাপি বার্থডে অমিত। কাকলি পাত্র লিখেছে, মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে টু ইউ, গড ব্লেস ইউ। মায়াদি লিখেছে, হ্যাপি বার্থডে ভাই। মৌসুমী মুখার্জি লিখেছে, হ্যাপি বার্থডে অলৌকিক। সুদেশা সিংহা রয় লিখেছে, হ্যাপি বার্থডে অমিত, আপনার বার্থডে উপলক্ষে সুন্দর ঘটনা শুনলাম। সৌমিতা চক্রবর্তী লিখেছে, দাদা শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই, অলৌকিক আরো বড় হোক। মনীষা কাকিমা লিখেছে, হ্যাপি বার্থডে অলৌকিক, আশীর্বাদ রইল অমিত। এছাড়াও আরো শুভেচ্ছা জানিয়েছ বিনয় মাইতি, অমিতাভ দে, গীতাদি, সোনালী নস্কর, সৌরভ বার, অক্ষয় অধিকারী, প্রিয়া সাহা, জয়া বণিক, মৌসুমী, পূজা দাস, কাকলি পাত্র, ক্ষমা অধিকারী, অর্কপ্রভ নস্কর, অর্পণ সাহা, তাপস পণ্ডিত, কিঙ্কিনী হালদার,
দেবাশিস খাটুয়া, বিধান বিশ্বাস, সুব্রত মুখার্জি, মারিয়া বাড়ই, সীমা দেবনাথ, বৈশাখী দাস, টিএন তিরুম, কল্যাণী নন্দী, অজন্তা হরে, রুমকি সিনহা, এমডি মঞ্জু, রতিন দাস সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।